তারকবাবু বললেন, শরৎবাবু একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি এখান থেকে চলে যান। কেন বলুন তো? ডাক্তারবাবুরও তাই মত, কিন্তু আমাকে তো কিছু বলেনি। দারোগাবাবু ইতস্তত করে বললেন, না মানে আপনাকে বলেননি, আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য কিনা, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ। মানে আমি তো সেরে গিয়েছি। না না, ওটা বলছি না, ও সারা বড় কঠিন শরৎবাবু। তাহলে আমি স্টেশনে যাব কি করে? ও কিছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করেছি চা বাগান থেকে, কুলিও পাঠাবো। পুলিশের একজন লোক সাথীও থাকবে, আপনাকে টেনে না উঠিয়ে তারা ফিরবে না। তখন আমি জানতাম না যে সেদিন আমার জীবনের শেষ দিন হতো। যদি নমস্কার, আমি অর্ণব। আপনারা শুনছেন একটা ভয়ঙ্কর অশরীর গল্প। যে গল্পটা শুনে হয়তো আপনাদের রক্ত জমাট বেঁধে যাবে এবং গায়ের হাড় হিম হয়ে যাবে। চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পটা হলো আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে এক অশরীর গল্প। চলো গল্পটা শুরু করা যাক। নানা রকম সব অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচু তোলার আড্ডায়, কিন্তু সেসব নিতান্ত পানের গাছের ভূতের গল্প। পাড়াগায়ে বাঁশবাগানের আমবাগানের গৃহভূত সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে, ওসব অনেক শোনা আছে, ওর বেশি আর কেউ কিছু বলতে পারলো না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন। 60-এর কাছাকাছি বয়স, তান্ত্রিক সাধনাও করেন, ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় বারও করে দেন। কোন রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে তাও ঠিক করে দেন। পরের বেগার কাটতে ওর বড় একটা চুরি দেখা যাবে না এসব কাজে। লোকে অতি সজল, সকলে মানে ওনাকে, শ্রদ্ধাও করে। অনেকে ওর সামনে ধূমপান পর্যন্ত করতে সাহস পায় না। তখনই শরৎবাবু ঢুকে বললেন, এই যে কি হচ্ছে আজ, যে বাদলা নেমেছে। শ্যামপদে মুক্তার বললেন, আসুন 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 চক্রবর্তী মশাই আসুন, আমাদের এই ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে, তবে তেমন জমছে না গো আপনার তো। শরৎ চক্রবর্তী মশাই বললেন, না না, আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প নয়। সেটা কিসের গল্প তা আমি ঠিক জানি নে, আপনারা শুনে তা বিচার করুন দেখি। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। স্বর্গ মর্ত যেন এক সূত্রে বাঁধা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বললেন, আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলেন। আমার পরিবারবর্গ তখন ঢাকায়, ওদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম আমি। নতুন জায়গা, সেখানে নিজে না দেখে শুনে কি করে সবাইকে নিয়ে যাই। বিশেষ করে ছেলে মেয়েরা তখন ঢাকার স্কুলে পড়াশুনো করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেকটা দূর, ছোট লাইনে যেতে হয়। পথে চা বাগানও পড়ে, বনময় অঞ্চল খুব, কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয় উত্তরঙ্গ শিখরমালা চোখে পড়ে। বড়ই নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলো হলদিয়া। ছোট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। সে ভদ্রলোকের নাম রেবতীমোহন মুখুজ্জে, বাড়ি নদিয়া জেলা। বেশ ফর্সা, লম্বা ও দোয়ারা চেহারা। আমায় খুব যত্ন করলেন, দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবে ইউ ভরসা দিলেন। তৃতীয় দিন সকালে আমায় বললেন, আপনাকে একটা কথা বলি। কি? আপনার তো এখানে আসা এখন খুব ভুল হয়েছে। কেন বলুন তো?
আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার। কি ব্যাপার? এই বর্ষাকালে এইখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিদিকে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা বিদ্যমান। দু একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা দেবে, তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। কিন্তু এই রকম দেশে এই কাণ্ড। তা তবে আপনারা আছেন কি করে? সে কথা আর বলো না ভাই, ইচ্ছে করে তো আর নেই, আজই পড়ে আছে পেটের দায়ে। চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাবো কোথায়, খাবো বা কি? আমার দুটি মেয়ে পর পর মারা গিয়েছে এই ব্ল্যাক ওয়াটার ফিভারে, তবুও বদলি পেলাম না। কি করি বলুন তো শরৎবাবু? তবেই তো, একটু সাবধানে থাকলেই হবে। জল গরম না করে খাবেন না বাইরে গিয়ে। ব্ল্যাক ওয়াটার ফিভার হলে কি মানুষ মারা যায়? ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। আমি এরকম দুটো কেসও দেখেছি, দুটোই মারা গেল বাবু। শুনে মনে হয় ভয় হলো, কিন্তু সাবধান হই বা কি করব? বিদেশে বেরিয়ে তো আর কতদূর সাবধান বা হওয়া চলে। যা তাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে গাঁজার দোকান, মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম। খুবই ভালো লাগছিল। বর্ষার সবুজ অভিযান শুরু হয়েছে বনে বনে। কত রকমের ফুল ফোটে, কত রকমের পাখি ডাকে। দূরে হিমালয়ের তুষারবৃত এক সিংহ একদিন দেখা গেল। মিজরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণে। তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বেশি দেখা যেত না। ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসাও পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার উপর বাংলো ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে বেয়ে শুকনো খটখটে। ঘরটা বেশ বড়, ভালোই হাওয়া আসে বটে। মনের ভয় ক্রমে কেটে গেল। তখন মনে ভাবি, রেবতীবাবুর ওটা উচিত হয়নি। এখানকার মাটিতে পা দিতে না দিতেই এমন একটা ভয় দেখিয়ে কি ভালো করেছেন উনি? কেন করলেন ওটা রেবতীবাবু? অন্য কোনো মতলব আছে নাকি? 7-5 ভাবি আমি। ওখানে আমার এক ব্রাহ্মণ আরদালি যুগ, নাম দিগম্বর পাঁড়ি। লোকটা সেখানে অনেক দিন আছে। রান্না করতো খুব ভালো। সে হাট বাজার রান্না বান্না সবই করত, কোনো অসুবিধা ছিল না তাতে। 2 মাস পরে সে এবার বামুনপাড়া নার্থ বলে একটা জায়গায় আবগারি তাদরকে গেলাম। সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামুনপাড়া নর্থ ইস্ট। পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমার গরুর গাড়ি বাজারে গিয়ে থামলো। বেলা তখন 10টা। দুটি মায়োয়ারি মহাজনের গদি আছে। তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে। দেবেন সামন্ত বলে মেদিনীপুরে একজন ব্যবসায়ীর কাঠেরও কারবার আছে বলে জানা যায়। গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সীমান্তের ভাই শশী সীমান্ত। ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীরটা কেমন যেন খারাপ হলো, মাথাও ধরলো বটে। দেবেন সামন্তকে বলতে সে একটা হোমিওপ্যাথিক ওষুধ দিল। বললে এতেই সেরে যাবে, কোনো ভয় নেই। আমি বললাম, আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয়? খুব মানুষ মরে। তা মন্দ মরে না, আপনারা ভয় পান না? আমরা অনেকদিন আছি, নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। গাঁজার হিসাব চেক করতে করতে আর যেন বুঝতে পারলাম। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামুনপাড়ার নর্থ চা বাগানে একটা গুমটি টিনের সেট থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছালাম তখন বেলা হয়ে গিয়েছে। আমার তখন খুব জ্বর, পথেই কম্প দিয়ে জ্বর এসছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে গেলেন। ডাক্তার ডাকা হলো, ওষুধ ও ইঞ্জেকশন চলতে লাগলো। 3 দিনের মধ্যেই জ্বর ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বললে ঠান্ডা লেগে এমনটা হঠাৎ হয়েছিল, ও কিছু না। আমিও নিজেকে সেইভাবেই বোঝালো।
আবার বেশ কাজকর্ম করি, শরীরের কোনো ক্লানিও নেই। একদিন হলদিয়া পুলিশ থানায় বসে দারোগাবাবুর সঙ্গে হঠাৎ গল্প করছি, হঠাৎ আবার জ্বর এলো। দারোগাবাবু লোক দিয়ে আমার বাড়ি পাঠিয়ে দিলেন। আরদালি দিগম্বর পানাকে বললাম, জল দাও। জল খেয়ে শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরের ঘোর কাটল। রেবতীবাবু ও থানার দারোগাবাবু 2 বেলায় আসতেন আমাকে দেখতে। কিভাবে আমার সাবু বালি তৈরি করতে হবে তা আমার আরদালিকে শিখিয়ে দিয়ে যেতেন। 3 দিন পর আবার জ্বর কমে গেল। ক্রমে বেশ সেরে উঠলাম আমি। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পরে চা বাগানের একটা আবগারি কেস দেখতে গিয়েছি। আবার হঠাৎ জ্বর এলো। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে, আবার ভেলকিবাজির মতোই চলে যায়। সুতরাং প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো, এখন গা আসাবার দরুন সে ভয় একেবারে নেই। আরদালিকে ডেকে বললাম, আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায়। এবার কিন্তু একটু অন্য রকম হলো। এত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না। দিন 2 পরে উৎকট ব্ল্যাক ওয়াটের জ্বরে সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরোলো। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। আমার শরীর সেরে উঠতে 5-6 দিন লেগে গেল। দিন 2 পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর দারোগাবাবু দেখা করতে এলেন। আরদালিকে চা করে দিতে বললাম, কিন্তু তারা চাটা খেলো না। পরে বুঝেছিলাম তারা চা কেন খাননি। ব্ল্যাক ওয়াটার রোগকে ছোঁয়াচে রোগী বলে, তাই ওরা চাটা খায়নি। দারোগাবাবু বললেন, শরৎবাবু একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি এখান থেকে চলে যান। কেন বলুন তো? ডাক্তারবাবুরও তাই মত। ওই কই আমাকে তো কিছু বলেনি। দারোগাবাবু ইতস্তত করে বলেন, না আপনাকে বলেননি, আমাদের বলেছেন আপনাকে বলবার জন্য কিনা, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ। মানে? আমি তো সেরে গিয়েছি। না না, ওটা বলছি না। ও সারা বড় কঠিন শরৎবাবু। বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে? রক্ষিয়াঘাট পার হবার তো কোনো উপায় দেখি নে গো। তা কিছু ভাববেন না আপনি। স্ট্রেচার জোগাড় করেছি চা বাগান থেকে, কুলিও পাঠাবো। পুলিশের একজন লোক সাথী থাকবে। আপনাকে টেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না। বেশ, আমি তখন জানতাম না যে সেদিন আমার জীবনের শেষ দিন হতো যদি, কিন্তু সে কথা আমি ক্রমে বলে চলেছি। আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলেন। তখন বেলা হবে সকাল 9টা। গরম জল করে নিয়ে আসতে বললাম আরদালিকে, গা হাত পা মুছবো বলে। তারপর 1 বাটি বার্লি খেলাম। আরও একটু বেলা হলে 2টি ভাতও খেলাম। বেলা 12টার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাবার ইচ্ছে হচ্ছে। আমরা বললাম, গল্পটা শেষ করুন। আর দাদা, গল্পটা শেষ করুন না, চা খেয়ে নিয়ে বলবো। এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছে কিনা একটু গলাটা ভিজিয়ে নিয়ে বলি। নিতাইবাবু উকিল বললেন, এ কি কথা? আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলে সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন? অসুখ তো সেরে গিয়েছিল, তাই কি না? সেরে গিয়েছিল কিরকম সেবার এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবেন। আসলে সেটা সারেনি। তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার? এ কথার জবাব আমি দিতে পারবো না বাবু। কাউকেও জিজ্ঞেস করিনি। তবে যেমন ঘটেছিল সেরকমই আমি বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা বলেছেন আপনি। কিরকম যে দেশে ডাক্তার মশাই আমি বুঝলাম না ভাই। এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এবার বলি গল্প। শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন। বেলা 11টার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু ও দারোগাবাবু। আমি আর আরদালি জিনিসপত্র গোছাচ্ছি। এমন সময় আবার জ্বর এলো, ভীষণ কম্প জ্বর। আর আমি বুঝতে পারলাম না
ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলে পাতিয়ে শুয়ে পড়লাম। এবার আমার আর কিছু মনে নেই। আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আবার আমার জ্ঞান এলো তখন দুটো জিনিস আমার চোখে পড়লো। প্রথমে অন্ধকারের মধ্যে একটা গাছের ডাল পাশে জানলার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স পুটলি আমার পায়ের দিকে দেয়ালের কাছে রয়েছে এবং ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা? অন্য লোকই বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়লো যে আমি স্ট্রেচারে আদৌ উঠিনি। জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু যদি ঘরই বা হয় তাহলে আরদালি দিগম্বর কই? ঘরে আলো জ্বালেনি, আমি কোথায়? তৃষ্ণা এসেছিল, ডাকতে গেলাম তাকে, কিন্তু গলা স্বর আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবন্ধ হলো বাইরের দিকে। কি ওখানে বাইরে কি একজন দাঁড়িয়ে আছে মনে হলো। এই দেখুন, এতদিন পরে মনে পড়ল আমার গা যেমন শিউরে উঠল। দেখলাম কি জানেন, একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে। আর একটা কাঠি নিয়ে মাটিতে কি যেন করছে। দুবার আমার সামনে দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল। তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি। আজ রাতে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না। ঘুমো ঘুমো, তুই ঘুমো। অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম। তারপর সে ঘুরে গেল ওদিকে। আমার আর জ্ঞান রইল না, ঘুমিয়ে পড়লাম কি। এরপর কতক্ষণ পর জেগে উঠেছিলাম তার ঠিক আমি বলতে পারবো না। কিন্তু যখন চোখ খুলেই দেখলাম সেই কালো মেয়েটি আমার শিওরের কাছে বসে। তার বয়স 18 বছরে বেশি হবে বলে তো আমার মনে হলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে। ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, যেন সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটা চমৎকার শান্ত ও স্নেহসুরে বলে উঠল, জাগলি কেন রে? ঘুমো ঘুমো, কোনো ভয় নেই, তুই ঘুমো। শেষবার যখন ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম। ওর কথা শুনতে শুনতে কি জানি ঘুমটাও চলে এলো। ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়লো জানলার বাইরে থেকে। তার গায়ে জ্যোৎস্না পড়েছে। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি। আমার শরীরে কোনো গ্লানি নেই, কিন্তু শরীরটা বড় দুর্বল। বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো। তখন দেখি দিগম্বর পাড়ে আরদালি সন্তর্পণে পা টিপে টিপে এসে ঘরের মধ্যে উঁকি দিচ্ছে। আমি ডাকতেই সে যেন চমকে উঠল। কোনো উত্তর দিল না তারা। আমি বললাম, রেবতী বাবুকে ডেকে নিয়ে এসো। থতমত খেয়ে যেন সে চলে গেল। কিছুক্ষণ পর অনেক লোক আমাকে দেখতে এলো। তার মধ্যে রেবতীবাবু ছিলেন। রেবতীবাবু বললেন, কেমন আছো শরৎবাবু? ভালো, আমি কিছু খাবো। তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন। খানিক পরেই একটা বার্লি এলো আমার জন্য। বার্লি খেয়ে শরীরে বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর পুরো ছেড়ে গিয়েছে। এর 2 দিন পরে আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম, পথ্যও করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাতে আমাকে মুমূর্ষু মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে। ডাক্তারবাবু বলেছিলেন রাত কাটাবে না, এমনকি সকালে আমার সৎকারের জন্য কে কে কোথায় যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এসব বন্দোবস্ত নাকি ঠিক হয়ে গিয়েছিল।
সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন দারোগাবাবু তাও ঠিক করে রেখেছিলেন। অথচ সেই নির্বন্ধ পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুসজ্জার পাশে সারাত বসেছিল, কে আমার ঘরের চারিধারে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে। সবাই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল, এসবের প্রশ্নর কোনো জবাব আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সবটাই জর্জের ঘরে স্বপ্ন দেখেছি, এটাই বলবো শুধু, তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে মাখা রইল, মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণ। শরৎ চক্রবর্তী চুপ করলেন, মনে হলো তার চোখে যেন জল চকচক করছে। উকিল নিতাইপদ রাহা বললেন, সেরে গিয়ে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন? যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল, প্রায় ধরুন 2 বছর। এভাবে একা ছিলেন বাসায়? আমি আর দিগম্বর, আর কেউ না। আর কোনোদিন কিছু দেখেছিলেন কি? না। আর অসুখে ভুগেছিলেন? না। ঘন বর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার, জোনাকিও জ্বলেছিল উঠানে শিউলি গাছটা ডাল বাঁধা। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিলও আর বেশি কথা বলেনি। বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতা দিয়ে। সমাপ্ত। এখানেই গল্পটি শেষ হলো। গল্পটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, এবং পরবর্তী এরকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এবং আপনাদের সঙ্গে যদি এরকম কোনো কিছু ঘটনা ঘটে থাকে তার নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন। আপনি আপনার গল্পটি আমার যত শ্রোতা বন্ধুরা আছে সবাইকে আমি শোনাবো, এবং কোনখান থেকে গল্পটা দেখছেন তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।